তো বন্ধুরা, ট্রান্সফার অফ প্রপার্টি একটা দ্বিতীয় অংশ আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করি, যদিও এটা আমাদের অতটা কাজের না। যারাই আসলে পড়াশোনা করেন এলএলবি জীবনে, সেখানে ট্রান্সফার অফ প্রপার্টিটা আছে, ওই ক্ষেত্রে কাজে আসবে। তারপরেও শুধু হেডিংটা আমরা একটু জানে রাখি, যেটা আমাদের কাজে আসতে পারে বা বিভিন্ন সময় আমরা যদি নিজেরাও পড়ি, যাতে বুঝতে পারি কি কি জিনিসগুলো আছে। তো সর্বপ্রথমে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি একটার মধ্যে যে সম্পত্তি কি সেটা ডেফিনেশনে দেয়, যেটা আমরা অলরেডি বলে দিয়েছি যে কিছু সম্পত্তি যেটা আমরা স্পর্শ করতে পারি, যেটা করতে পারি না। এখন মূল জিনিস যেটা হচ্ছে আমাদের, যে কোন প্রকারের সম্পত্তি আমরা কি করতে পারবো, হস্তান্তর করতে পারবো, আর কোন প্রকারের সম্পত্তি আমরা হস্তান্তর করতে পারবো না, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে 5 নাম্বার ধারার মধ্যে আমাদের প্রথমেই বলে যে হস্তান্তর জিনিসটা কি। তো আমরা প্রথমেই বলছি এই আইনের মধ্যে শুধু জীবিত ব্যক্তিদের মধ্যে আজকে অথবা ভবিষ্যতে সম্পত্তির হস্তান্তরকে বোঝায়, এর বাইরে হস্তান্তরকে বোঝায় না। তো 5 নাম্বার আমাদের ওই জিনিসটাই বলে, এর চাইতে আর কিছু কিন্তু না। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আমরা কি কি সম্পত্তি হস্তান্তর করতে পারবো আর কি কি করতে পারবো না, লম্বা চড়া একটা লিস্ট দেওয়া আছে যে আপনার কোন কোন সম্পত্তি আপনি হস্তান্তর করতে পারবেন, কোন কোন সম্পত্তিটা পারবেন না। তো এর মধ্যে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে আপনি উত্তরাধিকারী সম্পত্তি পাবেন। আজকে আপনি, আপনার বাবা জীবিত আছে, বাবা মারা গেলে জমি পাবেন, তো আজকে আপনি দলিল করে হস্তান্তর করতে পারবেন না। একই রকম ভাবে রক্তের সম্পর্কের কারো আপনি, ধরেন যে কারো শুধু মেয়ে আছে, তার কোনো ছেলে নাই, এখন চাচা হিসেবে আপনি চিন্তা করতেছেন আপনার ভাই মারা গেলে তো আপনি সেখান থেকে কিছু একটা পাবেন, এইগুলো হস্তান্তর করা যাবে না। আরেকটা হচ্ছে যে অন্য কোনো ভাবে যেইটা আপনি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আজকের দিনে আপনার কাছে নাই, ওই রকম কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না, এই জিনিসটা মনে রাখবেন। বেসিক হচ্ছে এই জিনিসটা, যে যেটা আমি পাবো পাবো কিন্তু এখনো আমার মালিকানায় আসে নাই, ওই জিনিস আমি হস্তান্তর করতে পারবো না। এটা মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। এটা ছাড়া যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ওই যে একটা সুখাধিকার বলে আমরা কথা শুনি, যে কোনো চলাচলের রাস্তা, কোনো কিছু যে অধিকারটা আছে, ওই অধিকারটা আমরা হস্তান্তর করতে পারবো না কারো কাছে। সুখাধিকার বা ইজমেন্টটা কারো কাছে হস্তান্তর করা যায় না, এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবেন। এর বাইরে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের কাজের না। এখন আমরা দেখি যে একটা সম্পত্তি হস্তান্তর করার কি কি যোগ্যতা লাগে। তো চুক্তি করার যে যোগ্যতা, সম্পত্তি হস্তান্তর করার মূলত ওই যোগ্যতাটাই, মানে আপনি অবশ্যই 18 বছর প্লাস হইতে হবে, মানে সাবালক হইতে হবে। অবশ্যই আপনি চুক্তি করার যোগ্য হইতে হবে, মানে পাগল হইলে চলবে না, আইনগতভাবে দেউলিয়া ঘোষিত হইলে চলবে না, আর ওই সম্পত্তি আপনার মালিকানায় থাকতে হবে। তাহলে চুক্তি করা 3টা সত্য, আর এখানে হচ্ছে ওই জমির মালিকানা আপনার কাছে থাকতে হবে। এই 4টা জিনিস যদি আপনি থাকে, তাহলে 7 ধারা মোতাবেক আপনি ওই সম্পত্তি হস্তান্তর করার যোগ্যতা লাভ করছেন, এই জিনিসটা মনে রাখবেন। এখন যদি আমরা দেখি, তারপরে যে জিনিস দেখি, সেটা হচ্ছে যে 11, 10, 11 এবং 12 এই 3টা ধারা মিলে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে সম্পত্তির মালিকানা হস্তান্তরে আমরা কি করতে পারি, বাধা সৃষ্টি করতে পারি কিনা, দলিলের মধ্যে কোনো শর্ত দিতে পারি কিনা। যেমন অনেকেই বংশ পরস্পরের সম্পত্তি রাখতে চান, হয়তো তার ছেলেকে জমি দিচ্ছেন কিন্তু কন্ডিশন দিয়ে দিলেন সে যাতে বাইরে কারো কাছে বিক্রি না করে, এইরকম কিছু শর্ত দলিলে দেওয়া যাবে কিনা, বৈধ হবে কিনা। তো নর্মালি যেটা বলতেছে যে সম্পূর্ণ মালিকানা হস্তান্তরে বাধাযুক্ত শর্ত বাতিল বলে গণ্য হবে যদি কোনো দলিলে লেখা থাকে যে এই জমিটা ক ব্যক্তি ছাড়া আর কারো কাছে বিক্রি করা যাবে না, ওই শর্তের কোনো দাম নাই। এইরকম কন্ডিশন দেওয়া যাইতে পারে যে ওই জমিটা বিক্রি করার জন্য প্রথমে কয়ের কাছে যাইতে হবে, সে যদি না ক্রয় করে তখন আপনি বাইরে বিক্রি করবেন, এইরকম কন্ডিশন বৈধ। কিন্তু কয়ের কাছেই বিক্রি করতে হবে বা রহিম সাহেবের কাছেই বিক্রি করতে হবে, এইরকম কোনো কন্ডিশন যদি থাকে, ওই কন্ডিশনটা বাতিল, কন্ডিশনের কোনো দাম নাই, এই জিনিসটা মনে রাখবেন। তবে আবার এই জিনিসটা বলতেছি যে ইজারা দেওয়ার সময় সাব ইজারা দেওয়ার শর্ত দেওয়াটা বৈধ। যেমন আপনি কারো কাছে বাড়ি ভাড়া দিলেন, আপনি বলবেন যে ভাই ভাড়া আপনার কাছে দিছি, আপনি আবার সাবলিজ কাউরে দিয়েন না, এইরকম কন্ডিশনটা বৈধ হবে। তার মানে যার কাছ থেকে বাড়ি ভাড়া নিলেন সে ওই আপনার ইজারা দলিলে কন্ডিশন দিতে পারে যে আপনিই থাকবেন আর কাউরে আপনার সাথে নিতে পারবেন না, এই জিনিসটা মনে রাখবেন। এরপরে যদি আমরা দেখি, 11 ধারা আমাদেরকে বলে যে সেটা হচ্ছে যে আমরা কি করতে পারবো, আংশিক সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা আংশিক ভাবে শর্ত দিতে পারবো। কেমন? যেমন ধরেন যে এইখানে আপনার একটা সম্পত্তি আর পিছে আপনি বাড়ি করছেন, এখন সামনে জমির দাম বেশি, আপনি বিক্রি করবেন, কিন্তু বিক্রেতাকে আগেই বলে দিচ্ছেন যে ভাই এই বাড়িতে এই জমিটাতে আপনি 2 তলার বেশি করতে পারবেন না, যদি এই শর্তে রাজি থাকেন আমি জমি বিক্রি করব, না হইলে নাই। এই কন্ডিশনটা আপনি দিতে পারবেন। অর্থাৎ কি কারণে,
যেহেতু আপনার বাড়িটা পিছনে, সামনে আছে রাস্তা, এটা যদি সে 10 তলা করে আপনারটা পিছনে পড়ে যাবে, তো এই জন্য বিক্রি করার সময় আপনি এই কন্ডিশনটা দলিলে দিতে পারবেন। এটা বৈধ কন্ডিশন, যে জমিটা সে কিভাবে ব্যবহার করবে, তার পোষাইলে সে নিবে, না পোষাইলে নাই। তাহলে আংশিক ব্যবহার ব্যবহার কিভাবে করবে, এই কন্ডিশন দিয়ে জমি বিক্রি করা যায়, দানও করা যায়, হেবাও করা যায়, এতে কোনো সমস্যা নাই। তার মানে সম্পত্তি হস্তান্তরের সাথে আমরা কিছু কন্ডিশন দিতে পারবো, তবে 100% অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে না এইরকম কন্ডিশন আমরা দিতে পারবো না। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে, যেই শিশুর এখনো জন্ম হয় নাই তার বরাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে কিনা। আমরা প্রথমেই বলছি যে সম্পত্তি হস্তান্তর আইনে আলোচনা করে জীবিত ব্যক্তিদের মাঝে। এখন এই 13 নম্বরে আমাদের এমন একটা কথা বলে যে, যেই শিশুর আজকে জন্ম হয় নাই তার বরাবরও সম্পত্তি হস্তান্তর করা যায়। একটা উদাহরণ যদি দেই আমি, ধরেন যে আপনি আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, এখন আপনার বাবা হচ্ছে এ, আপনি হচ্ছেন বি। এখন আপনার বাবার অনেক জমি আছে, এখন সে যেটা তার মনে ইচ্ছা হইলো, বয়স হইছে, সে আপনাকে জমি দিতে চায় না। আপনি বিয়ে করলে যে আপনার এই ডি আপনার বাচ্চা হবে, তার বরাবর দিতে চায়, সে দিতে পারবে কিনা, কারণ তার এখন তো তার জন্মও হয়নি। বলতেছে যে হ্যাঁ সে দিতে পারবে, তবে কিভাবে দিবে? তো বলতেছে যে সে এমন একটা দলিল তৈরি করবে, এই ডি যতদিন জন্ম না হয়, দুনিয়াতে না আসে, মানে যতদিন আপনি বিয়ে শাদী না করলেন বা বিয়ে শাদী করলেন, তারপরে আপনার বাচ্চা কাচ্চা হইলো, এতদিনের জন্য একটা জীবন সত্য দলিল তৈরি করে নিতে হবে। অর্থাৎ এমনও দিতে পারে যে আপনাকে জীবন সত্য হিসেবে দিতে পারে, অথবা বাইরের কোনো, এই যে এফ নামক একজন ব্যক্তির নামে জীবন সত্য করে নিল, এই ব্যক্তি আপনার বাবা দিয়ে দিল যে এই জমিটা লাইফ ইন্টারেস্ট হিসাবে এফ খাবে। যখন এই বি আপনি বিয়ে করবেন, বাচ্চা হবে, তখন সাথে সাথে জমিটার মালিকানা ওই যে নবজাতকের কাছে চলে আসবে। এই রকম কন্ডিশন দিয়ে যেই শিশুর এখনো জন্ম হয় নাই তার বরাবর সম্পত্তি হস্তান্তর করা যায়। এখন যদি দেখা যায় যে আপনি কোনোদিন বিয়েও না করেন, তাইলে জমি তো আর আপনার ছেলে পাইলো না, বা বিয়ে করলেন বাচ্চা হচ্ছে না, তারপরেও পাইলেন না। অথবা আপনার বাবা কন্ডিশন দিল যে প্রথমে যদি ছেলে সন্তান হয় তবেই সে জমিটা পাবে, এখন দেখা গেল প্রথমটা মেয়ে সন্তান হইলো, তাইলে দলিলের কন্ডিশন ফুলফিল করবে না, তখন এই লাইফ ইন্টারেস্টটা বাতিল হয়ে জমিটা আপনার বাবার কাছেই ফিরে আসবে। যদি আপনার বাবা জীবিত থাকে ভালো, আর যদি জীবিত না থাকে তাহলে স্বাভাবিকভাবে উত্তরাধিকারী হিসাবে আপনি বা আপনার ভাই বোন যারা আছেন তারা পাবেন। তাহলে মূল কথা হচ্ছে যে এই শিশুর আজকে এখনো জন্ম হয় নাই, তার বরাবর আমরা দলিল করে সম্পত্তি হস্তান্তর করতে পারবো। তবে কন্ডিশন হচ্ছে যতদিন ও পৃথিবীতে না আসতেছে, অতদিনের জন্য আরেকজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে লাইফ ইন্টারেস্ট হিসাবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে রুল এগেনস্ট পারপেচুইটি, মানে হচ্ছে সম্পত্তির চিরতরে আবদ্ধ করে রাখা যাবে না। এখন আগে দেখবেন বড় বড় জমিদার, তো এরা যদি কি করতো, সম্পত্তি বাইরে কারো কাছে না বিক্রি করতো, আপনি আমি 1 বিঘা 2 বিঘা করে জমি কিনতাম কি করে? তো এই জন্য 14 নম্বর ধারা বেসিক নিয়ম বলে যে আমরা কি কি করতে পারবো না, চিরদিনের জন্য চিরতরে আমরা আমাদের সম্পত্তি কন্ট্রোল করতে পারবো না। তবে আইনের মধ্যে ব্যতিক্রম দিয়ে বলতেছে, যদি আপনি কি করেন, ট্রাস্ট গঠন করেন, যদি ওয়াকফ করে দেন, সেটা ভিন্ন কথা। আর এর বাইরে আপনি আপনার সম্পত্তিটা কি করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। যখন বিক্রি করে দিলেন, তৃতীয় ব্যক্তি কি করবে সেটা তার ব্যাপার, আপনার দেখার কিন্তু কিছুই নেই। তার মানে আমরা আমাদের ইচ্ছায় সম্পত্তিটা একদম বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে কন্ট্রোল করতে পারবো না। যার যেমন খুশি, যখন আপনি মারা যাবেন আপনার ছেলে সম্পত্তি রাখবে না বিক্রি করে দিবে, সেটা তার ব্যাপার। আপনি কন্ডিশন দিয়ে কি করতে পারবেন না, ওইটাকে রাখতে পারবেন না। এরপরে যদি আমরা দেখি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা, সেটা হচ্ছে যে কিছু, যদিও বর্তমানে এরকম দেওয়া পাওয়া যায় না, সেটা হচ্ছে যে একটা দলিল করার পূর্বে বা সম্পত্তি হস্তান্তর হওয়ার পূর্বে, যেমন আমরা কন্ডিশনাল গিফট বলেছি, যে আপনি একটা পূর্ব শর্ত দিতে পারেন যে, যদি আপনার ছেলেকে বললেন যে সে যদি এই যে এ নামক মেয়েকে বিয়ে করে তবেই এই জমি পাবে, যদি বিয়ে না করে জমিটা পাবে না। তার মানে কন্ডিশনটা যদি কি হয়, ফুলফিল হয়, দলিলটা কার্যকর হবে। কন্ডিশন যদি ফুলফিল না হয়, তাহলে দলিলটা কার্যকর হবে না। তো 26 নম্বরে আমাদের ওইটাই বলে যে কন্ডিশন প্রিসিডেন্ট, অর্থাৎ পূর্বে একটা শর্ত থাকলে ওইটা পূরণ হবে, তবে হস্তান্তর হবে। শর্ত যদি পূরণ না হয়, জমি হস্তান্তর হবে না। এইরকম জিনিসটা বলা আছে। এরপরে যদি আমরা দেখি আর গুরুত্বপূর্ণ যেটা আমাদের, সেটা হচ্ছে, জাস্ট পরের দিকে আমরা চলে যাই, গুরুত্বপূর্ণ জিনিসগুলা। 44 নম্বরটা আমাদের বর্তমান জন্য গুরুত্বপূর্ণ, যে একাধিক মালিক যদি থাকে একজন তার সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে কিনা। যেমন আমাদের খতিয়ানে এই যে এ বি সি ডি 3 জন ব্যক্তি থাকে, তো এরকম বলতেছে যে সবাই যেহেতু পৃথক পৃথক মালিক, খতিয়ান যদিও একই হয়,
আপনার অংশ আপনি অবশ্যই অবশ্যই হস্তান্তর করতে পারবেন, কোনোভাবে কোনোজন আপনাকে বাধা দিতে পারবে না। তার মানে হচ্ছে কি, যৌথ সম্পত্তির যে কোনো একজন অংশীদার তার সম্পত্তিটা বাইরে হস্তান্তর করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা জানি এর মধ্যে এক্সেপশন আছে, যদি অবিভক্ত বসত বাড়ি হয় সেক্ষেত্রে যে অগ্রকর মামলা আসে, নানা প্রকার জিনিস আছে। তবে আইনের নিয়ম হচ্ছে আপনি আপনার সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন, তাতে কোনো বাধা নাই। বাকি দুইজন বিক্রি করুক বা না করুক সেটা তাদের ব্যাপার। এরপরে যদি আমরা দেখি সেটার ক্ষেত্রে, জাস্ট নিচের দিকে যাই, এই ডক্টরিন গুলো আমরা জাস্ট একটু দেখে নিই, তাহলে টোটাল জিনিসটা আমাদের বুঝে চলে আসবে। ডক্টরিন মানে হচ্ছে সিদ্ধ নীতি, যেটা আমরা বলি যে সমাজের কথা, প্রচলিত কথা। তো আইনের প্রচলিত কথাকে আমরা বলি যে ডক্টরিন। অনেকগুলা ডক্টরিন দেওয়া আছে এই আইনের মধ্যে, একটা একটা করে দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথমেই যে 18 নম্বর আমরা যেটা পড়লাম, 18 নম্বরে পড়ে এসেছি যে চিরন্তর হস্তান্তর কখনো বৈধ নয়। মানে আপনি দলিল করে দিয়ে সেখানে কন্ডিশন দিতে পারবেন না যে এই জমিটা শুধু আপনার ছেলে এবং তার ছেলে তার ছেলে এইভাবে বংশ পরস্পরায় খাবে, এইরকম কোনো কন্ডিশন দিতে পারবেন না। দিলেও কন্ডিশন গুলা কোনো বৈধ হবে না। তো এইরকম ক্ষেত্রে আপনি যদি চান বাস্তবে আপনার সম্পত্তিটা এরকম বংশ পরস্পরায় যাবে, আপনার জন্য পৃথক ব্যবস্থা আছে। মুসলিম আইনে আমরা বলি যে ওয়াকফলিল ওয়ালাদ করতে পারেন। সেক্ষেত্রে মালিকানার ছেলেদের থাকবে না, শুধু ওই সম্পত্তি থেকে যে টাকা পয়সা ইনকাম হবে সেটা ছেলেরা ভোগ করতে পারবে, কিন্তু জমি আর বিক্রি করতে পারবে না। এইভাবে আপনি সম্পত্তি রাখতে পারেন, কিন্তু নর্মাল ক্ষেত্রে সম্পত্তি আপনার বংশ পরস্পরে কি করা যাবে না, এভাবে রাখার নির্দেশ আপনি দিতে পারবেন না। তারপর চিরন্তর হস্তান্তর যদি আপনি কি করেন, কোনো কন্ডিশনও যদি দিয়ে দেন দলিলের মধ্যে, আইন বলতেছে যে ওই কন্ডিশনটা হবে কি অবৈধ, তার কোনো দাম নাই। তার মানে জাস্ট সম্ভবত গতকালকে অথবা গতকালকে একজন প্রশ্ন যেটা করেছিলেন, যে তারা একটা সাবকবলা দলিলে ক্লাবের জন্য জায়গা কিনছে। তো এখন ওই ব্যক্তি বলতেছে যে ক্লাবের মধ্যে ওই দলিলে শর্ত ছিল যে 3 বছরের মধ্যে ক্লাবটা না করলে জমি তার কাছে ফেরত যাবে। সে এই বাহানা জমিটা দিচ্ছে না। তো যেহেতু আপনি সাবকবলা করছেন টাকার বিনিময়ে, তার জমিতে সে কি করুক, ক্লাব করুক বা না করুক, মালিকানা কখনো কিন্তু ফিরে যাবে না। তার মানে এই রকম কন্ডিশন দেওয়া থাকলেও ওইটার কোনো দাম থাকবে না। তো ওই জন্য ওই জিনিসটা বুঝতে হবে যে শুধু দলিলে কন্ডিশন থাকলে এটা আইনগতভাবে বৈধ কিনা সেটাও একটু যাচাই করতে হবে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা একবার তো বলে দিলাম যে সম্পত্তি আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এর ব্যতিক্রম আসে বলতেছে যে সম্পত্তি থেকে সম্পত্তির আয়টাকে আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন আপনার জমি ছিল, ধরেন যে এ নামক আপনি হচ্ছেন ব্যক্তি, আপনার 10 বিঘা জমি আছে, আপনি আপনার ছেলে বি বরাবর দান করে দিলেন। এখন ওই সম্পত্তি থেকে যে ইনকামটা আসবে, আপনি কন্ডিশন দিতে পারেন যে আপনি যতদিন জীবিত আছেন ওই সম্পত্তির 50% ইনকাম আপনি ভোগ করবেন। এইরকম কন্ডিশন আপনি দিতে পারেন। তার মানেটা কি হচ্ছে, আপনি কন্ডিশনটা দিলেন সম্পত্তি থেকে যে আয়টা আসবে ওই আয়টার উপর আপনি কন্ডিশন বসাইতে পারবেন, কিন্তু টোটাল সম্পত্তি সে বিক্রি করবে না কি করবে ওই কন্ডিশনটা আপনি দিতে পারবেন না। তারপরে বলতেছে যে হয় এরকম দিতে পারেন অথবা ম্যাক্সিমাম 18 বছর। একটা জমি যদি কাউকে আপনি সেল ডিডও করে দেন, ওইটার মধ্যে 18 বছর পর্যন্ত ওই জমি থেকে যে ইনকাম হবে সেটা আপনি নিবেন অথবা নির্দিষ্ট একটা জায়গায় যাবে, এরকম কন্ডিশন আপনি দিতে পারেন। তো এটা হচ্ছে কি যে একটা বিকৃত সম্পত্তির উপরও কিছু আংশিক কন্ডিশন দেওয়া যায়, যেটার থেকে ইনকাম গুলা যাতে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ডক্টরিন অফ সাইপ্রাস, মানে যত দূর সম্ভব তল্লাশি করা। যেমন কি হইলো, আপনার বাবা এইরকম এই নামক ব্যক্তি সে কি করলো, আপনাকে একটা দলিল করে দিল, দলিলের মধ্যে আবার কন্ডিশন দিল যে আপনি যখন বড় হবেন তখন আপনি কি করবেন, আপনার বাবার আরো বড় ভাই ছেলে আছে সি এবং ডি, এদের দুইজনের অনুমতি নিয়ে এরা যে মেয়েকে পছন্দ করবে তাকে আপনি বিয়ে শাদী করবেন। এইরকম দলিলে কন্ডিশন দিয়ে আপনাকে একটা জমি সে দলিল করে দিল। এখন দেখা গেল যে ডি নামক ব্যক্তি সে নিখোঁজ হয়ে গেল, সে মারা গেল। এখন আপনি অনুমতি শুধু সি এর নিতে পারতেছেন, ডি এর তো কোনো কন্ডিশন ফুলফিল করতে পারতেছেন না, কারণ সে ব্যক্তি নাই। তো এই জন্য ডক্টরিন অফ সাইপ্রাস বলতেছে যে আপনি তো একজনের অনুমতি নিচ্ছেন, আরেকজন তো পাওয়া যাচ্ছে না, আপনি তো ট্রাই করছেন, সে মারা গেছে, কিছুই করার নেই। তো যতদূর পর্যন্ত তল্লাশি করার আপনি করছেন, এখন কন্ডিশনটা আমরা ধরে নিব ফুলফিল হয়ে গেছে, জমি আপনি পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের আরেকটা ডক্টরিন। এরপরে যদি দেখি আমরা ডক্টরিন অফ ইলেকশন বলে একটা কথা আছে, যেটাও বর্তমানে দেখি না। সেটা হচ্ছে যে যেমন ধরেন এখানে 3জন ব্যক্তি থাকবে, এ নামক একজন ব্যক্তি তার বাড়ির পাশে, এ বি নামক একজন ব্যক্তি, ধরেন যে কিছু জায়গা আছে। এখন আপনি হচ্ছেন সি নামক ব্যক্তি।
এই জায়গায় বি এর বাড়ির পাশে এরও একটু জমি আছে। এখন বি এর সাথে আপনার কি সম্পর্ক ভালো। এখন বি কে আপনি যে জিনিসটা বলতেছেন যে ভাই এই জমিটা, এই শুধু আমার খুব ডিস্টার্ব করে, আমার বাড়ির পাশে তার জমি, সবসময় ঝগড়া ফাসাদ বাজায়। এখন আপনি একটা কাজ করেন, এই জমিটা যাতে সে আমার কাছে বিক্রি করে, এরকম কোন একটা বুদ্ধি জোগাড় করেন। তখন সি কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তার বাড়ির পাশে আমি জমিটা তো তার কাছে বিক্রি করে দিব, টাকা আমার দরকার, তাইলে আমি একটা কন্ডিশন দিয়ে দিই। এই সি ব্যক্তি এসে এরে বললো যে ভাই আমার জমিটা আপনার কাছে বিক্রি করব, তবে একটা কন্ডিশন কি, এই যে বি এর বাড়ির পাশে যে জমিটা আছে আপনার, ওইটা বি রে আপনি দিয়ে দেন। এখন দেখেন আপনি কি করলেন, জমির যে যার কাছে বিক্রি করবেন তারে আপনি অপশন দিয়ে দিলেন যে আমার জমি তো আপনি নিতে পারবেন, তবে একটা কন্ডিশন কি, আপনার জমিটা বিয়ের কাছে বিক্রি করতে হবে। এই যে তাকে আপনি একটা ইলেকশন করার, তাকে একটা নির্বাচন করার চয়েস দিলেন। এখন এ যদি রাজি হয় যে ঠিক আছে ভাই আমি আপনার জমি নিলাম, আমারটা বিক্রি করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এ যদি বলে যে হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার জমি আমি নিলাম, এটা আমি বিক্রি করে দিব, বলে পরে যদি না দেয়, আপনি এই ধারার অধীনে আদালতে মামলা করে ওই বি জমিটা পাবে। তার মানে এখানে তিনজন ব্যক্তির একটা কন্ডিশন, যেখানে ঝামেলা মেটানোর জন্য এই জিনিসটা করা হয়েছে, যাকে আমরা বলি যে ডক্টরিন অফ ইলেকশন। বাস্তবে এমন দেখা যায় না কিন্তু। এরপরে যদি আমরা দেখি যে এইখানেও জাস্ট সম্পত্তি, যেমন ধরেন যে তিনজন ব্যক্তি যদি একটা সম্পত্তির মালিক থাকে, এ বি সি, তো আপনারা 1 বিঘা জমির মালিক থাকে, যদি বছরে যদি ধরলাম যে আমরা 1 লাখ টাকা পান, তো এটা ন্যাচারাল কথা, আমরা সমান 3 ভাগে ভাগ করে নিব, 33 টাকা 33 পয়সা করে, ওই জিনিসটা এখানে বলতেছে, আর কিছুই না। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের ডক্টরিন অফ অস্টেন্সিবল ওনার। তো এইরকম ক্ষেত্রেও আমরা যেটা জানি, যেমন আগে হইতো, যদিও বর্তমানে দেখেন আপনার নামে দলিল লাগে, খতিয়ান লাগে, খাজনার রসিদ লাগে, তাছাড়া জমি বিক্রি করা যায় না। আগে তো কিছুই লাগতো না, যে এই জমি আমার, এই কথা বলে বিক্রি হয়ে যায়। তো নর্মাল এটা আমরা একটা ঘড়ির উদাহরণ দিতে পারি। যেমন ধরেন যে দেখবেন অনেকেই আছে, আপনার কাছে যদি কোনো ভালো পোশাক থাকে, ঘড়ি থাকে, আপনার চাচাতো মামাতো খালাতো ভাই আসে আপনার ঘড়িটা নিয়ে যায়, যে ঠিক আছে একটা অনুষ্ঠানে যাচ্ছি, ঘড়িটা দেয়। তো আপনিও কি করলেন, আপনিও সাথে গেলেন, আপনার কাছে হয়তো একাধিক ঘড়ি ছিল। তখন ওই অনুষ্ঠানে আরেকজনের সাথে দেখা, তার এর ঘড়িটা হাতে দেখে ভালো লাগলো, তো সে বলতেছে যে ভাই বিক্রি করবেন নাকি, আপনার ভাই চাচাতো ভাই বললো যে ঠিক আছে 2000 টাকা দাও, ঘড়িটা নিয়ে নাও। আপনি কিন্তু ওইখানে বসে আছেন, আপনি জানেন ঘড়িটা আপনার, কিন্তু আপনি ওইখানে কোনো যদি বাধা যদি না দেন, যদি আপনি তারা সরাসরি না বলেন যে না এটা আমার ঘড়ি, তোমার বিক্রি করার কি, এই কথা যদি না বলেন, সে যদি আপনার সামনেই ওই ঘড়ি যেটা আপনি মালিক অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে আপনার জানা শোনা সত্ত্বে, পরবর্তীতে আপনি এর কাছ থেকে ঘড়িটা ফেরত পাবেন না। এটাকেই বলে যে অস্টেন্সিবল ওনার। তবে বর্তমানে জায়গা জমির ক্ষেত্রে এই জন্যই খাটে না, যেহেতু খাজনার রসিদ লাগে, নামজারি লাগে, দলিল লাগে। তো জাস্ট একটা উদাহরণ আমরা দিলাম যে এরকম ক্ষেত্রেও আপনার সম্পত্তি আপনার সামনে যদি বিক্রি হয়, আপনি যদি নীরব থাকেন, আইন ধরে নিবে আপনার সম্মতি ছিল, জাস্ট এই জিনিসটাই। এখন আসি আরেকটা, এই যে ডক্টরিন অফ স্টেবল বলে একটা কথা আছে। কেমন কথা, যেমন ধরেন যে এ নামক একজন ব্যক্তি, সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বি হচ্ছে তার ছেলে, তার টাকা পয়সা দরকার, সে সি এর কাছে আইসা বলল যে ভাই আমাদের এইখানে 1 বিঘা জমি আছে, এই 1 বিঘা জমি আমি বিক্রি করব। তো এই কথা বলে সে কি করলো, একটা লিখিত চুক্তি করে নিল। জমির মালিক কিন্তু এখনো এ, তার বাবা, সে এখনো জীবিত, বয়স্ক হয়েছে, এখনো মরে নাই। এখন বি করছে, সি এর সাথে চুক্তি করে টাকা পয়সা নিয়ে বসে আছে যে জমিটা সে কি করবে, বিক্রি করে দিবে। তো এখন কয়দিন যাওয়ার পরে যখন দলিল করে দিচ্ছে না, তখন বি বলতেছে যে ভাই জমির মালিক তো আমি না, জমির মালিক তো আমার বাবা, আমি কিভাবে আপনারা দলিল করে দিব। এই ক্ষেত্রে এখন সি কি করার, সি এর কিছুই করার নাই, নর্মাল ক্ষেত্রে সে টাকাটাই ফেরত পাইতে পারে। কিন্তু সাবসিকুয়েন্ট ধরেন যে তখন এই চুক্তি চলাকালীন সময় বাই ডিফল্ট কি করলো, এ মারা গেল, তার বাবা মারা গেল। তো এখন যদি সি বি এর কাছে আসে বলে যে ভাই জমিটা তো দেন, আপনার বাবা তো মারা গেছে, সি যদি বলে যে ভাই আপনার সাথে যখন চুক্তি করছি ওই জমির মালিক তো আমি ছিলাম না, তাহলে আমি আপনারে দলিল করে দিব না। তা আইন বলতেছে যে না, বি অস্বীকার করতে পারবে না, যেহেতু সে সাবসিকুয়েন্টলি জমির মালিকানা অর্জন করছে, অতএব সি এর কাছে তারে বিক্রি করতেই হবে। তো এটাকেই বলি যে আমরা ডক্টরিন অফ ফিডিং বাই স্টেপল, মানে আপনি জমির মালিক ছিলেন না, কিন্তু আপনি মালিকানা দাবি করছেন, আরেকজনের সাথে চুক্তি করছেন, আর এরই ধারাবাহিকতায় সাবসিকুয়েন্টলি আপনি মালিক হয়ে গেছেন। এখন কিন্তু আপনার অস্বীকার করার সুযোগ নাই যে যখন চুক্তি করছি তখন তো আমি মালিক ছিলাম না, আপনাকে এখন বিক্রি করতেই হবে।
এখন আসি আমরা 48 ধারা, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ডক্টরিন অফ প্রায়োরিটি। আমরা যেটা বলি যে একটা জমির একাধিক দলিল থাকে, তো ওইটা বিষয় বলতেছে যে সর্বপ্রথম যেই দলিলটা হবে, যেই দলিলটা সম্পাদিত হবে, সে তারই অগ্রাধিকারটা বেশি থাকবে। মূল কথা হচ্ছে এটা। তাহলে একটা জমির যদি একাধিক দলিল হয়, তাহলে সর্বপ্রথম যে দলিলটা সম্পাদিত হয়েছে সেই দলিলটাই কি হবে, কার্যকর হবে। এই জিনিসটা মনে রাখবেন। এরপরে হচ্ছে যে যদি আমরা কি করি পাওনাদারকে ঠকানোর জন্য, যেমন হচ্ছে আপনার কাছে মানুষ টাকা পয়সা পাবে, আপনার জমি আছে, আপনি জানেন যে তারা আসে আপনার জায়গা জমি দখল করবে, আপনি আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। বা ব্যাংক আপনার কাছে টাকা পাবে, আপনি আসে বলতেছেন যে আমার তো জায়গা জমি নেই, অথচ জায়গা কিন্তু আপনার ছিল। এই যে আপনি প্রতারণামূলক ভাবে আরেকজনের কাছে ট্রান্সফার করলেন, এই ট্রান্সফারটাও বাতিল করা সম্ভব। এরপরে আরেকটা আসি ডক্টরিন অফ পারফরমেন্স। এটারও বর্তমানে কোনো জায়গা জমির ক্ষেত্রে দাম নাই, কারণ হচ্ছে আমরা এখন জানি যে বায়না দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। আগে যেটা ছিল যে আপনি সম্পত্তি চুক্তি করছেন, আর এই ক নামক ব্যক্তি আপনাকে টাকা পয়সা দিচ্ছে। এখন ক নামক ব্যক্তি টাকা পয়সা দিচ্ছে, আপনি সম্পত্তি তার কাছে বিক্রি করবেন, বায়নামা হয়ে গেছে, মৌখিক বায়নামা বা যেটাই বলি। এখন সে টাকা দিয়ে বাকি টাকা রেডি করছে, আপনি বলতেছেন জমি বিক্রি করবেন না। এইরকম যদি হয়, তখন এই ডক্টরিন অফ পার্ট পারফরমেন্সের অধীনে পূর্বে আদালতে মামলা করে আপনি জমিটা ফেরত পাইতেন। তো এখন এই ধারা দরকার হয় না, যেহেতু আমরা এখন বর্তমানে বায়না দলিল আদালতের মাধ্যমে প্রবল করতে পারি। এরপরে আসেন আরেকটা হচ্ছে ডক্টরিন অফ লেস পেন্ডেন্স নীতি। এটার মূল কথা হচ্ছে যদি কোনো জমির মালিকানা নিয়ে আদালতে কোনো মামলা চলমান থাকে, তাইলে এ আর বি এর মাঝে একটা জমির মালিকানা নিয়ে আছে, তো বলতেছে যে এ ও সম্পত্তিটা কারো কাছে হস্তান্তর করবে না, বি ও হস্তান্তর করবে না। যদি কোনোভাবে হস্তান্তর হয়, আইন বলতেছে যে এই হস্তান্তরের কোনো দাম নাই। তাহলে একটা সম্পত্তি নিয়ে যখন আদালতে মামলা থাকে, আইনের বেসিক নিয়ম হচ্ছে যে এও হস্তান্তর করবে না কারো কাছে, বি ও হস্তান্তর করবে না কারো কাছে। যদি কেউ গোপনে করেও থাকে, তার কোনো দাম নাই। তবে এটারও ব্যতিক্রম হচ্ছে যদি পরে দেখা যায় যে মামলা করছিল এ, মামলায় সে হেরে গেছে, আর মামলা চলাকালীন বি করছে, সি এর কাছে হস্তান্তর করে দিছে, মামলায় তো বি জিতছে, তো সি এর দলিলটাও বৈধ হবে। তাহলে নর্মাল নিয়ম হচ্ছে কেউ হস্তান্তর করবে না। যদি হস্তান্তর করে ফেলে, পরবর্তীতে মামলাতে যে হস্তান্তর করলো সে যদি জিতে যায়, তাহলে নতুন ক্রেতা লাভবান হবে। কিন্তু যদি এ বি যদি হেরে যায়, তখন সি কিন্তু আবার আদালতে মামলা দায়ের করতে পারবে না যে আমি তো সম্পত্তি ক্রয় করছি, এই হচ্ছে আমার দলিল। আইন বলতেছে যে না, মামলা চলাকালীন তো জমি হস্তান্তর হবে না। যেহেতু আমাদের এখনো অনলাইন কোনো সিস্টেম নাই, জানাও সম্ভব না দলিল হইলো কি হইলো না। তো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন, নর্মাল নিয়ম হচ্ছে মামলা চলাকালীন কোনো সম্পত্তি হস্তান্তর হবে না। যদি কোনোভাবে হস্তান্তর হয়, যিনি হস্তান্তর করলেন উনি যদি মামলায় জিতেন, তাহলে হস্তান্তর পরবর্তীটা বৈধ। আর উনি যদি হস্তান্তর যিনি করেছেন উনি যদি মামলায় হেরে যান, পরবর্তী যে হস্তান্তরটা করলেন ওইটা কি হবে, অবৈধ হবে। এরপরে বলতেছে যে বায়নাকৃত সম্পত্তি আমরা কি করতে পারবো না, বায়না দলিল যথাযথভাবে বাতিল করা ছাড়া কারো কাছে হস্তান্তর করতে পারবো না। এটা ছাড়া পরে বলতেছে যে খতিয়ান ছাড়া সম্পত্তি হস্তান্তর করা যাবে না, বন্ধককৃত সম্পত্তি হস্তান্তর করা যাবে না, করলেও দলিলটাই অবৈধ। এরপরে প্রতিটা দলিলে বলতেছে যে একটা করে হলফনামা থাকতে হবে, যেটা আমরা জানি 300 টাকার স্টাম্পে হলফনামা দেওয়া বাধ্যতামূলক। তো এই হচ্ছে মূলত আমাদের যে জিনিসগুলো, বাকি জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমাদের কোনো কাজের না। তারপরেও এখানে আমাদের অ্যাড করা আছে, যারা বাংলায় পড়তে চান পড়ে নিতে পারবেন। আমাদের জন্য ওই জিনিসটাই গুরুত্বপূর্ণ যেটা আমরা পড়িয়ে দিয়েছি, যে সেল ডিড, মর্গেজ, বিনিময়, এক্সচেঞ্জ জিনিসটা। জি, সবাইকে অসংখ্য